এই যে ধরো কথার কথা বলছি, এই যে ধরো জন, রোহান, বিক্রম বা বনি, এই যে ধরো এরকম যে পাওয়ারফুল প্যাক্ট আছে, ইয়েস দা রাইট। তো আমি এখনকার কথা বলছি, এখন যারা হিরোরা কাজ করছে, ইন্দ্রাশিস, সৌরভ দাস, ধরো এরা মিলে একটা রিজার্ভার ডগস বা ম্যাট্রিক্স বা ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস বা অ্যাভেঞ্জার্স যদি এরা শুট করে, কাছে না আমি না ঠিক বুঝতে পারি না সোশ্যাল মিডিয়া বিষয়টা কি। আমার কাছে হচ্ছে তার মানে নিজের বিজ্ঞাপন করা। আমি যদি এক কথায় বলি, আমি আমার বিজ্ঞাপন করতে চাই, আমি কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি বা কি কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন আড্ডায়, তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। দর্শক তাকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের মাধ্যমে দেখেছে, কোনো সময় পজিটিভ, কোনো সময় নেগেটিভ, কোনো সময় আবার পার্শ্ব চরিত্র, সেটাই যখন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে সেই চরিত্র তো দেখেছেন। তো আমার সঙ্গে আজকে প্রান্তিক দা রয়েছেন। তো দাদা, কেমন আছো? দারুণ আছে। এবং তোমার একটা সিরিজ এসছে পুজোর আগে, জুলি বলে, আড্ডা টাইমসে। তো সেই সিরিজটা আমরা তোমার লাস্ট কাজ দেখেছি ওটিটি, তারপর ওটিটিতে আমরা সেরকম কোনো কাজ দেখিনি। তো ওটিটি থেকে এখন কি একটু দূরে রয়েছো? না না, দূরে নেই, কাজ পাইনি তাই কাজ করিনি। এবং তোমাকে টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি এখন। টেলিভিশনে তেঁতুল পাতায় দেখলাম। টেলিভিশন তেঁতুল পাতাতে রাজি হওয়ার কারণ কি ছিল? কারণ ওটা একটা চরিত্রকে রিপ্লেস করে তুমি এসেছিলে, সৌম্যদাকে রিপ্লেস করে। তো ওটা রাজি হওয়ার কারণটা কি ছিল? রাজি হওয়ার কারণ ছিল, এক হচ্ছে আমি একটা টেলিভিশনে কাজ খুঁজছিলাম ওই মোমেন্টে, আমার দরকার ছিল একটা টেলিভিশনের কাজ। প্লাস ওটা আরো সুবিধে হলো যে ওটা একদম আমার বাড়ির খুব কাছে স্টুডিও, ভারতলক্ষ্মী। এন্ড যে টিমটা আমার খুব প্রিয় টিম। তো অবভিয়াসলি তো এই সবকিছু মিলিয়ে সৌম্যর সাথেও আমার কথা হলো। তখন বুঝলাম যে সৌম্যর একটা ব্যক্তিগত কারণে সে তখন কাজটা কন্টিনিউ করতে পারবে না। দেন আমি কাজটা শুরু করলাম। এবং সৌম্যদার সাথে তুমি গভীর জলের মাছ করেছো। তো গভীর জলের মাছ খুব সাকসেসফুল একটা সিরিজ, যেটা সাকসেস পার্টিও হয়েছে। তো গভীর জলের মাছের কি পরবর্তী সিজন আমরা দেখতে পাবো? সেটা অনেক দর্শকের প্রশ্ন রয়েছে এখন। হ্যাঁ, সেম মেতে আমারও সেম প্রশ্ন রয়েছে যে দেখতে পাবো কিনা। তো আমিও দর্শকদের কাছেই দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি। আমিও ঠিক করে যে জানি তা নয়, যে আমারও ইচ্ছা আছে আরেকবার দেখতে পাবো কিনা। এবং গভীর জলের মাছ এরকম একটা সিরিজ, যেটা আমাদের বাংলার একটা অন্যরকম কিছু কন্টেন্ট প্রোভাইড করছে, যেটা তার মধ্যে একটা মার্ডার মিস্ট্রি রয়েছে, একটা থ্রিল রয়েছে, একটা ভালো জনার রয়েছে। তো তোমার ক্ষেত্রে তোমার যে কাজগুলো আমি দেখেছি, প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা জনারে তুমি সবসময় কাজ করছো। তো তোমার স্ক্রিপ্ট সিলেক্টেড প্রসেসটা কি? খুব ভেরি অনেস্টলি যদি বলি, ওরকম স্ক্রিপ্ট সিলেক্ট করার প্রসেসের সৌভাগ্য জীবন অভিনেতাতে আমি এখনো নিজেকে পাইনি। তো আমার কাছে স্ক্রিপ্ট আসেই ওর সেরকম ভাবে আর কি, যেরকম ভাবে যে যে চরিত্রগুলো থাকে। তো আমি কাজ ইউজুয়ালি আমার অভিনয়টাকে আমি এতটাই ভালোবাসি, তো আমি কখনোই কোনো দায়রেতে ভাবি না যে এটা নেগেটিভ পজিটিভ এটা সেটা। তো আমার কাছে সবসময় চরিত্রটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে, যে কোন চরিত্রটা আমি পোর্ট্রে করব। তো সেই বেসিসে আমি আমার মতো করে চরিত্রগুলোকে সাথে কাজ মানে যেরকম ভাবে পাই, বা কিছু কিছু কাজ হয়তো আমার তখন ধরো ইচ্ছে করছে না, মানে আমি চাই না করতে, আমি সেরকম কাজ নাও বলে দিই, যে এই নয় যে সব কাজই আমি যেরকম হয় করি। তো যেগুলো করি সেগুলো আমার মনে হয় যেন ইট ইজ ডিফারেন্ট, মেবি ইট ইজ ডিফারেন্ট, বা আমি দেখি, চেষ্টা করে দেখি অন্য রকম করা যায় কিনা। তো নিজের কাছেই তো আলাদাভাবে ওরকম ভাবে স্ক্রিপ্ট সিলেকশন এর প্রসেসটা দিয়ে আমি যাই না। এবং তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, যেটা তুমি তো বরাবর হিরো করে এসছো, হিরো এবং ভিলেন, পার্শ্ব চরিত্র খুব কম করেছো, কিন্তু ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি তুমি পার্শ্ব চরিত্র একটু বেশিই করছো, যেরকম কাবেরী, জুলি, এই কাজগুলোতে, বা সন্ধে নামার আগে। তো সেই পার্শ্ব চরিত্রটা করার কারণ কি? মানে একটা ওটা কি একটা কাজ করে না যে তোমার মধ্যে, যে আমি তো হিরো করেছি কিন্তু তাহলে হিরোই করবো, বা আমি ভিলেন করেছি আমি ভিলেনই করবো, আমি পার্শ্ব চরিত্র কেন করবো? তো পার্শ্ব চরিত্রগুলো করার কারণটা কি? প্রথমত
আমি আমার ক্যারিয়ার শুরুই করেছি পার্শ্ব চরিত্র থেকে। তো আর আমার কাছে কোনোদিনই এটা ক্যাটাগরাইজড হয়নি নিজের কাছেও যে এটা পার্শ্ব চরিত্র বা মেন নেগেটিভ ভিলেন বা হিরো। তো আর ইনফ্যাক্ট যেহেতু ওই ভাগটা আমার মধ্যে নেই বলে, তো আমার কাছে মনে হয় যেন যে কাজটা আমার কাছে প্রমিসিং লাগছে এই মোমেন্টে, কারণ আমি একজন অভিনেতা। এবার অভিনেতার কাজ হচ্ছে, কাজ নয়, বা আমার কাছে খিদের স্পেস থেকে হচ্ছে যে আমি নিজেকে কত রকম ভাবে, কত ধরন ভাবে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি দর্শকের কাছে টু এন্টারটেন দেম। এটা কিন্তু আমার ইগো স্যাটিসফ্যাকশনের কাজ নয় এখানে। এখানে যে আমি মানে দারুণ আমাকে হিরো হলে হিরো হতেই হবে বা ভিলেন হলে ভিলেন হতেই হবে সেরকমও নয়। আমার যেমন আমি অবভিয়াসলি মানে ছবিতে হিরোর পাঠ করছি কোথাও কোনো একটা জায়গায়, তো অ্যাট দ্য সেম টাইম কোনো টেলিভিশনে আমি একটা সাইড ক্যারেক্টার করছি ওই সময়টাতে, তো সেটা আমি হয়তো করছি বাট দুটো আলাদা চরিত্র আমি করছি। এটার সাথে কোনো আলাদা ভাগ আমি কখনো মানে আমার কাছে কখনো মনে হয়নি যে হয় না ওই সাইড ক্যারেক্টার যেটাকে বলে আর কি, সাইড ক্যারেক্টার বা মেন ক্যারেক্টার। ক্যারেক্টার তো ক্যারেক্টার, যেরকম যেরকম ভাবে হয়। এবং টেলিভিশনের ক্ষেত্রে তোমাকে আমরা মোটামুটি টেলিভিশনের ক্ষেত্রে তোমাকে আমরা মোটামুটি দেখি হচ্ছে ভিলেনের চরিত্রে ইদানিং কালে। তো অন্য চরিত্র কি তোমাকে অ্যাপ্রোচ করা হচ্ছে না এখন? না, ব্যাপারটা কি বলতো, টেলিভিশনের ক্ষেত্রে আমরা যেটা হয় আর কি, ওই যে ধরো আমি যাও মানে আমি পজিটিভ ক্যারেক্টার আমি ওই নেতাজি করেছি বা ওই ছেলেটা ভেলভেটটা করেছিলাম। আসলে আমাদের টেলিভিশনে এই একটা সাইড অফকোর্স আছে যে ধরো যে ভিলেন সে ভিলেন করবে, সে যেমনই যাই হয়ে যায় কেন সে ভিলেনের ক্যারেক্টারই করতে থাকবে, বা যে হিরো বা যে কাকুর চরিত্রে পাঠ করছে বা যে বাবার চরিত্রে পাঠ করছে সে বাবাই হয়ে যাবে। সে কখনো একটা সুন্দর মানে আমি শুধু আমার কথা বাদ দিচ্ছি যে এটা এমনও আমরা কোনো দেখি না যে কোনো একটা ওই বাবার মতো ক্যারেক্টার মানে বা যে যারা আমাদের টেলিভিশন দেখা যায় বাবাদের বা বাড়ির লোকেদের যেরকম ভাবে দেখা যায় যে একটা তাদের ওপরেই গল্পটা বা তাদের ভিত্তি করে গল্প তো আমরা যে কোনো আঙ্গিকার থেকে শুরু করতে পারি। আমরা দেখছি টেলিভিশনে সংসারের গল্প। এবার তুমি বলো তোমার একটা সংসার আছে, তোমার বাড়ি আছে, তোমার লোকজন আত্মীয় স্বজন সবাই আছে, এখানে হিরোকে বা ভিলেনকে বলতে পারবে? প্রত্যেকটা মানুষই তো একই সমান ভাবে ইম্পর্টেন্ট। মানে যে সকালবেলা তোমাকে যে দাদু বাজার করে এনে দিচ্ছে সে যতটা ইম্পর্টেন্ট, যে ঘর মুছে দিচ্ছে সে ততটা ইম্পর্টেন্ট, তারও জীবন চলছে। তো টেলিভিশনে গল্পের ক্ষেত্র থেকে শুরু করে হিরো হিরোইন তাদের প্রেম, তাদের আলাপ, বিয়ে বা বিচ্ছেদ বা থাকা না থাকা, তো সেইভাবে না কি বলতো এবার তাহলে দুটো চরিত্রই পড়ে থাকে, তখন থাকে ভিলেন আর থাকে হিরোইন। হিরো টেলিভিশনে হিরোদের খুব একটা কিছু নেই, মানে অফকোর্স মানে আমি ওরম ভাবে বলছি যে কিচ্ছু নেই, বাট ইউজুয়ালি আমরা সবসময় দেখতে পাই যে হিরোদেরকে স্পেস খুব একটা তাদের দেওয়া হয় না। হিরো দে আর দেয়ার অফকোর্স, মানে তারা তো সব রকম সাপোর্টে আছে, তাদের কিছু করার থাকে না, ইউজুয়ালি থাকে না। তো ইট ইজ মোস্টলি থাকে হচ্ছে হিরোইনদের এবং ভিলেনদের। তো অন্তত আমি ভিলেনের পাঠ করতে করতে টেলিভিশনে রোজ যেমন পাঠ করতে মানে ইটস লাইক আ ডেইলি ওয়ার্ক, রাইট? ভিলেন বদমাইশি করবে, হিরোইন পরিবারকে বাঁচাবে আর ভিলেনকে, আর হিরো মাঝখানে এসে একটু দু একটা থ্রেড দিয়ে যাবে, আমি তোমায় বুঝে নেবো, দেখে নেবো, কিন্তু কিছু করতে পারবে না। তো সেইভাবে সেইভাবে আমি মাঝখানেই ভেবেছিলাম যে আমি তো ভিলেন করবো না, আমি তো অন্য হিরো ফিরো করবো টেলিভিশনে। দেন আই রিয়েলাইজ, তো মাঝখানে আমি ওই আকাশ আটে আমি একটা সাহিত্যের সেরা সময় করলাম। তো তাতে হিরো, তাতে খুবই সুন্দর একটা ট্র্যাক, ভালো একটা খুবই সুন্দর ট্র্যাক করলাম হিরো এতে। সেখানে প্রচুর জিনিস ছিল করবার মতো, 3 মাসের ট্র্যাক ছিল। সো আই ডিড দ্যাট। এখন ভিলেনের কাজও অনেক থাকে, রোজ একটু ইন্টারেস্টিং কিছু না কিছু করতে হয়, একটা ছেড়ে আরেকটা, একটা প্ল্যান ফেল হলো প্ল্যান বি, প্ল্যান সি, এরকম কিছু না একটা কিছু। তো এবং তোমার কেরিয়ারটা শুরু হয়েছিল কিভাবে, মানে তুমি প্রথম ইন্ডাস্ট্রিতে আসাটা তোমার কিভাবে হয়? আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম প্রথমে, মানে ছিলাম মানে কি আমি এখনো জুনিয়র, মানে ইট ইজ নট জুনিয়র সিনিয়র, মানে হয় না শুরু করাদের সবাইকে আমরা বলি জুনিয়র আর্টিস্ট, ওরকম নয়। বাট আই স্টার্টেড ফ্রম দেয়ার, ছোট ছোট কাজ যেরকম লোকজন হয়
ভিড়, ক্রাউড অ্যান্ড এভরিথিং। তারপর তারা কাজ, এবার কি বলতো, কাজে আমি ওই যেটাই বিশ্বাস করে গেছি, সেটা আমি এখনো করে যাই, সেটা হচ্ছে কাজে কাজ বলে। যে কাজটা আমি করতে চাই, অভিনয়টা আমি আজও পর্যন্ত তো সেটাই করতে চাই, আর সেটাই করে যেতে চাই, আর ফ্রম ডে ওয়ান। সো যেভাবে আমি শুরু করেছি আমার ক্যারিয়ারটাকে, আমার প্রথমে দরকার ছিল যে নিজেকে অন্তত মানে নিজেকে অন্তত ওই জায়গাটাতে নিয়ে আসা, যেখানে আমার মনে হয় যে লোকেরা প্রান্তিকের নামটার সাথে বলবে যে আচ্ছা প্রান্তিক, অভিনেতা প্রান্তিক, অন্তত অভিনেতা প্রান্তিক, এইটা এস্টাবলিশ করতেই আমি বোধহয় আমাকে বোধহয় এবার কাজ করতে হবে। আমি হয়তো এস্টাবলিশ না, তুমি অনেক কাজ করেছো যেগুলো প্রচুর পপুলার, মানে প্রচুর মানুষের কাছে, মানুষ এখনো হইচইয়ের কাজ মানে তোমাকে, রাজদীপ রায় এদেরকে বলছে। ডেফিনেটলি, না না, আরো অনেক হইচই, সৌরভ থেকে শুরু করে আরো অনেকে, মানে ইনফ্যাক্ট আমি সেটাই তো বলছি যে কাজ করা আর এটাই জার্নি টেকনিক্যালি, বুঝছো, এইটাই করে যেতে হবে যতটা সম্ভব। কাজ এইভাবে, কাজ যতটা সম্ভব এইটাই করছি এখন। এরপর এতদিন, এবার হয়তো হ্যাঁ সেই আর কি, এবার হয়তো একটু ভালোভাবে একটু মনে হবে। আমি এখন যেন নিজেই জানি না, হয়তো আমি কথাগুলো আমি কি বলবো বুঝতে পারছি না এক্স্যাক্টলি, তার জন্য আমি নানান কথা বলছি। আসলে আমি এখন আমার মতো করে কাজ আমি আজও পাইনি। মানে মানে তোমার পছন্দ সহি কাজ, আমি বলি হ্যাঁ, মানে না কিন্তু তুমি তো অঞ্জন দত্তের সাথে একটা কাজ করেছো। 100% অঞ্জন দত্তর সাথে কাজ করেছি, শ্রীজিৎ মুখার্জির সাথে কাজ করেছি, বিরসা দাশগুপ্তর সাথে কাজ করেছি, অরিন্দম শীলের সাথে কাজ করেছি, যারা যারা মোটামুটি, আর ইনফ্যাক্ট এখনকার প্রচুর মানে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করেছি। মানে একদম হয় না, ইয়াং ছিল, আমার থেকেও তারা ছোট, তাদের সাথে রাইট রাইট, আমি তাদের সাথেও কাজ করেছি। এবার কি বলতো, কাজ করাটা নিয়ে নয়, এবার না আমি যখন অভিনয়টা নিয়ে চর্চা করা শুরু করেছি, আমি একদমই অভিনয় পৃথিবী থেকে নই, আমাদের বাড়ির থেকেও কেউ নয়, তো আমি সেই মানুষ একাই। তো এবং এখন দিদিও আছে এখন, রাইট, ও তো ওর জার্নি থেকে আছে, রাইট, ওর জার্নি থেকে আছে। তো আমার এর থেকে পড়াশোনা করেছি, ওয়ার্কশপ করেছি, নিজেকে যেভাবে ধার দেওয়া প্রয়োজন সেইগুলো করেছি, বা টিল নাও আমি করে যাই যতটা সম্ভব আমার পক্ষে। কোনো চরিত্র পেলে মানে তাকে রক্ত মাংস দেওয়াটা কতটা প্রয়োজন, সেটা আমি, সেই জার্নিটা আমি এখনো করে যাই। কিন্তু আমি অনেস্টলি, আমাকে এখনো কোনো ডিরেক্টর বা কোনো সেরকম ভাবে কোনো আমি কাজ এখনো পাইনি যেখানে আমাকে সত্যি ভয় পাবো আমি যে বাবা আমি কি পারবো করতে। না, তুমি যখন ব্যোমকেশ করেছো বা যখন তুমি নেতাজি করেছো, সেখানেও কি ভয় একটু হলেও লেগেছিল? আচ্ছা, মানে তুমি ওটাই বলছো যে কাজটাতে সত্যি আমি তো সাবলীল ভাবে করে গেছি। আমাকে আমাকে আমি অভিনয় তো দারুণ অভিনেতা তো তা নই, আমি রিয়াক্ট করি। আমার যেরম যেরম সিচুয়েশন থাকে, যেরম কস্টিউম পরে থাকি, যেরম ভাবে আমার আশেপাশে লোকজনরা আমাকে যে ভাবে সংলাপ বলছে, আমি রিয়াক্ট করি। চরিত্রটাকে সাজানোর জন্য কিছু সংলাপ থাকে, তো সেইগুলো হয়তো আমি ডেলিভার করছি, কিন্তু তাতে যে খুব বিশ্বাসযোগ্য ভাবে করছি তা নয়। কারণ টেলিভিশন করতে করতে কি হয়, সব যে তুমি দারুণ ভাবে বলছো তা না, তুমি একটা টাইম মুখস্থ বলে দিচ্ছ, তুমি জাস্ট মানে বলে দিচ্ছি। হয়তো আমি এরকম অনেক সিন করেছি, এগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, অভিনয় ধার ধারেও যাইনি, জাস্ট দাঁড়িয়েই বলে যাচ্ছি কথাগুলো। কিন্তু ওটা সাবলীল হয়ে গেছে অ্যাকচুয়ালি। যেরকম হরগৌরী পাইসোটেল তোমাকে একটা চরিত্রে রেখেছিলাম আমরা, পুলিশের চরিত্র, সেখানেও যেরকম পুলিশরা নর্মাল যেভাবে কথা বলে তুমি ঠিক সেভাবেই বলছিলে, এটাই তুমি বলছো। রাইট, আমাকে তো মানে এই নয় যে একটা অন্যরকম, তাহলে আমাকে নয় আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে বলা হচ্ছে, বা আমার ধরন চেঞ্জ করতে বলা হচ্ছে, বা আমায় হয় না আমরা, কারণ আমরা এখন বড় হচ্ছি, সত্যি কথা বলতে হয়তো কলকাতায় আছি ঠিকই, কিন্তু আমরা নেটফ্লিক্স দেখি, আমরা তো আজ থেকে দেখি না, আমরা এর আগে থেকে যখন আমরা ওই টরেন্ট থেকে ডাউনলোড করে সিনেমা দেখার আমরা ক্রাউড, টেকনিক্যালি আমরা ওই একটা সিডিতে 4টে সিনেমা ডাউনলোড করা যায় বন্ধুদের কাছ থেকে গিয়ে রাইট করি আনা, তো ডিভিডিস কালেক্ট করা, তো আমরা তখন থেকে সিনেমা দেখছি, বিভিন্ন রকমের সিনেমা। তো সেই ধরনের কাজ দেখার পর আজকে এই সময় দাঁড়িয়ে আমি যদি মানে একই এরায় দাঁড়িয়ে যখন আমি বিদেশের ছবি দেখছি বা আমি বাইরের ছবি দেখছি, তাতে গল্প বলার ধরন পাল্টে গেছে, তাদের সিনেমা দেখানোর ধরন পাল্টে গেছে,
তাদের টেলিভিশন, ইনফ্যাক্ট আমরা যেটা সিরিজ দেখি সেটা তো ওখানকার টেলিভিশন, রাইট? ওখানকার টেলিভিশন শোটা আমাদের এখানে হঠাৎ করে বুঝি সিরিজ, হ্যাঁ, সিরিজ আর টেলিভিশন, হ্যাঁ ইট ইজ নট আ ডিফারেন্স, ওই এপিসোড ওয়াইজ, হ্যাঁ ইট ইজ এভরিথিং এপিসোড, তো ওটা তুমি সিরিজই দেখছি। মানে আমি তাহলে বলতে পারি বাংলা 4 জনের সিরিজ করছি, রাইট? সো ওদের সিরিজটা আমরা দেখছি বলে আমরা বলছি সিরিজ। কিন্তু প্রান্তিক তো ওদের তো 6টা 7টাতেই শেষ হয়ে যাচ্ছে, আমার তো 1000খানা 700খানা তো সেটা না, সব শো কিন্তু হয় না, ওরা কিন্তু 6টা 7টাতেও শেষ করছে না, ওরা হয়তো মানে তুমি দেখো প্রথম যে শোজ গুলো ব্রেকিং ব্যাড, গেম অফ থ্রোনস থেকে শুরু করে, ওরা কিন্তু বড় বড় এপিসোড, লং, ইনফ্যাক্ট এরকম প্রচুর, ওই কি 901 না একটা 911 বলে একটা সিরিজ আছে, ইট ইজ লাইক ওদের প্রপার টেলিভিশন শোজ, মানে ওরা ওগুলো 1 ঘন্টার উপর করে এক একটা এপিসোড, 1 ঘন্টা, হাফ এন আওয়ার, সব রকমের শোজ আছে, তুমি ঘাঁটলে দেখবে সব রকমের শোজ আছে। তো সেরকম ধরনের গল্প বলা দেখি আমরা, এবার সেরকম ধরনের চরিত্র করতে আমারও তো ইচ্ছে করে, হ্যাঁ ডেফিনেটলি। এবার সবাই বলে যে তাহলে বম্বে চলে যাও, এবার বম্বে গেলেও যে আমাদের ওই চরিত্র দেবে তো বলছে না। তো আমি তো কাজ শুরু করেছি কলকাতায়, কলকাতাতেই খুঁজতে চাই এরকম কাজ বা বুঝতে চাই। তো অনেস্টলি সেরকম ধরনের কাজ আমি এখনো পাইনি যে আমাকে একটা কোথাও চরিত্রটার জন্য কিছু করতে হবে। কিন্তু আমাদের এখানে আজকে কান্তারা দেখলাম আমি, মানে কিছুদিন আগে, তো কান্তারা একটা ফ্যান্টাস্টিক সিনেমা হয়েছে, তো কান্তারা বা স্কুইড গেমের মতো কাজ বাংলায় হচ্ছে না কেন? মানে এটা তোমার মতামতটা তুমি যদি একটু বলো। আমার মতামতে এখানে কিছু নেই অ্যাকচুয়ালি, হচ্ছে না কেন বলাটা খুব ডিফিকাল্ট। দেখো আমাদের এখানে সব রকম পাওয়ার আছে, আমাদের যেরকম স্টোরি টেলার আছে, যেরকম গল্প লেখা আছে, যেরকম ডিরেক্টর আছে, যেরকম অ্যাক্টার্স, টেকনিশিয়ানস, আমি বলবো কম্পেয়ার টু লট আদার ইন্ডাস্ট্রিজ আমাদের সব থেকে রিচেস্ট। আমি মনে হয় যেন এই ইন্ডাস্ট্রিতে আছি বলে এই কথাটা বলছি, সেটা কিন্তু নয়। মানে কালচারালি তাদের জ্ঞানগত, তাদের আমাদের পশ্চিম বাংলাতেই কিন্তু SRFTI রয়েছে, আমরা এখান থেকে পাস আউট করার লোকজন কিন্তু আমাদের এখানেও থাকে, রাইট? এবার কিছু সংখ্যক বিষয়টা কি জানো তো, ধরো আমি পড়াশোনা করে আমি একটা কাজ করছি, সেটার একটা কাজের একটা মানে আছে। আমি বাকি পুরো বিষয়টা বুঝে, ব্যবসাটা বুঝে আমি এই কাজটা করছি, তাদের দুটো ডিফারেন্স আছে দুটো কাজের মধ্যে। আমি যদি শুধু ব্যবসা বুঝেই কাজ করতে থাকি তাহলে সেটা শুধু লাভ আর ক্ষতিতেই আটকে থাকবে। আর আমার যদি মনে হয় যে এইটা আমাদের কি কি ক্ষমতা আছে, কি কি প্রডিউস করতে পারি আমরা আমাদের মাথা থেকে, কারণ আমাদের এখানে সত্যি ভরে, আমি কেন এই কথাটা আমি বড় করে বলছি কথাটা, যে প্রত্যেকটা ডিরেক্টর এই মোমেন্টে দাঁড়িয়ে তারা যে গল্পগুলো শুট করে ফেলেছে বা শুট করছে, তুমি যদি তাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ধরে জিজ্ঞেস করো যে আপনাকে যদি বলা হয় আপনাকে ব্যবসা ভাবতে হবে না, আপনি ছবি করুন, আপনি কোনটা করবেন? সবাই দেবে ঝুলি থেকে একটা করে গল্প বার করবে বা দুটো তিনটে করে গল্প বার করবে তারা। তুমি যখন তাদের গল্প শুনবে তুমি তখন বলবে কোথায় নেটফ্লিক্স, কোথায় বিদেশি কন্টেন্ট, আমাদের এখানে যা আছে। কিন্তু কেন হচ্ছে যেটা তুমি জিজ্ঞেস করছো, ইট ইজ টাকা পয়সা, মানি। আমাদের এখানে ওই রেভিনিউটাই নেই। আজকে আমার খুব ভালো লাগে দেবকে দেখতে, ইন্সপায়ার্ড হই, এই যে দেব নিজে একা একটা ছবি রিলিজ করিয়ে, প্রভু দেখার এর আগেও প্রত্যেকটা ছবি সে যেভাবে ওটাকে প্রত্যেকটা ঘরে নিয়ে গিয়ে বলছে প্লিজ দেখো ব্যবসা তোলো, বেঙ্গল ট্যুর করছে, মানে প্রত্যেকটা জায়গায়। আজকে জিদ্দাকে তুমি যদি দেখো, জিদ্দা যার সাথে তো কাজ করেছে, হ্যাঁ জিদ্দার সাথে আমি কাজ করেছি, তার ক্যারিজমার কাছে নাথিং। দ্য ওয়ে he comes from Kolkata and Bengal and we are so proud যে নেটফ্লিক্সে গিয়ে ওরকম একটা শো করে ওরকম হিরোইজম ওরকম দেখিয়ে, কারণ খুব কম অভিনেতারা আছে যারা অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজেদেরকে ওই স্ট্রেচারটা মেনটেন করে রাখতে পারে। and Jidda has done it like hats off, শেখবার মতো। এটা কিন্তু সে তার ক্রাফটটাকে এত বিশ্বাস করে বলে, সে তার ক্রাফটটাকে এত বিশ্বাস করে, সেই বিশ্বাসের জন্য আজকে জিদ্দা ইজ জিদ্দা। বা দেব আজকে সে, we have seen him from challenge
থেকে আজকে যেমন রঘুরা কাজ করছে, তখন তার যে জার্নিটা তো আমরা দেখছি, আমরা তো বড় হচ্ছি, আমরা তো এই ছবিগুলো দেখেই বড় হচ্ছে, আমরা তো এই লোকগুলোর সাথে আমরা ইনফ্যাক্ট তাদের কলিগ হিসেবে আমরা কাজ করতে করতে আমরা দেখছি তাদেরকে বড় হতে দেখছি। তুমি দেখো কম নয় কিন্তু, তুমি অঙ্কুশকে বলো, সোহামদাকে বলো, দে আর অল দ্য হিরোজ যাদেরকে যারা রয়েছে, দে ট্রাইং দেয়ার বেস্ট, বাট টাকা নেই। বা প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে তার মতো চেষ্টা করছে। প্রসেনজিৎ চ্যাটার্জি চেষ্টা করছে না, উনি করে যাচ্ছেন লাস্ট 40 বছর ধরে বোধহয়। হ্যাঁ, না আর উনি চেষ্টা করছেন না, উনি দিয়ে দিয়েছেন নিজেকে সবটা। হ্যাঁ, আর উনি বাইরে নন, আর উনি এখানে, উনি সবটা দিয়ে দিয়েছেন। হি হ্যাজ বিন ডুইং দিস ফ্রম লং টাইম। মানে ইনফ্যাক্ট এই মোমেন্টে দাঁড়িয়ে আজকে আমরা সৌম্যর কথা বললাম অ্যাজ এ হিরো, আমাদের বিক্রম হিরো, খুব ভালো কাজ করছে। বনি হিরো, দে আর বিন ব্রিলিয়েন্ট। ওদের সিরিয়াসলি এখন কোন কমার্শিয়ালে কে কম যাবে? আই রিয়েলি লাইক এখন আমার জনকে, জন খুব ভালো কাজ করছে, দারুণ লাগে। রাজদা একটা ছবি করছে, জন আর জনদা এবং রোহন। ভাই আমার তো দেখে আমি ফ্যান হয়ে গেছি। আমার মনে হচ্ছে এই যে ধরো কথার কথা বলছি, এই যে ধরো জন, রোহন, বিক্রম বা বনি, এই যে ধরো এরা মধ্যে পাওয়ারফুল প্যাক্ট আছে, ইয়শ দা রাইট। তো আমি এখনকার কথা বলছি, এখন যারা হিরোরা কাজ করছে, ইন্দ্রাশিস, সৌরভ দাস, ধরো এরা মিলে একটা রিজার্ভার ডগস বা ম্যাট্রিক্স বা ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস বা অ্যাভেঞ্জার্স যদি এরা শুট করে, দারুণ হবে এটা। মানে আমাদের বাংলার লোকেরা এটা করছে, আমাদের বাংলার অ্যাভেঞ্জার। বাংলার লোকে বলে নয়, এরা তো অ্যাবসলিউটলি, এরা তো স্পেস এরা নিজেরা তৈরি করে যতটা সম্ভব। আজকে বিক্রমকে দেখলাম, আমি এতজনকে দেখছি, মানে আমি পেরে উঠি না, তাই আমি চেষ্টা করি আমার মতো করে, বাট আমি পেরে উঠি না, কারণ আমার ওইটা নেই, কারণ আমি খুব আপফ্রন্ট নই, আমি খুব বলে ফেলতে পারি না, ঠিক আছে। বাট আমি যখন এদেরকে দেখছি, আমার দারুণ লাগছে দেখে যে দ্য ওয়ে দে আর প্রেজেন্টিং দেমসেলস। বাট পিছিয়ে কোথায় পড়ছে? হলস নেই তো, টাকা ফিরবে কোত্থেকে? রোজ গিয়ে সবাইকে গিয়ে প্রডিউসারকে কনভিন্স করাতে হচ্ছে। প্রডিউসাররা আসছে না এখানে যে তোমরা আমায় ছবি করো। একটা সময় ছিল প্রডিউসাররা ঘুরতো ডিরেক্টর হিরোদের পাশে, ছবি করবো বলে। এখন ইট ইজ আদার ওয়ে রাউন্ড। এটা তো প্র্যাকটিক্যাল ট্রুথ, এটা তো সত্যি। মানে তো সেখানে দাঁড়িয়ে ভালো কাজ, স্ক্রিপ্ট বেঁচেছো কিনা, কত কাজ করেছো, কি বেঁচেছো, এইগুলো না আমার এটা পড়ে না এখন। এবং তুমি তো শাশ্বত চ্যাটার্জির সাথেও কাজ করলে, আসছে আবার খবর। শাশ্বত চ্যাটার্জিকে তোমার কেমন লাগে? মানে উনি হিন্দি এবং বাংলা দুটোই কাজ করছেন। অ্যাজ অ্যান অ্যাক্টর ব্রিলিয়েন্ট। এটা তো আমার মুখে শোনার জন্য তুমি অপেক্ষা করছিলে না? না, এটা তো বলছি যে আমার থেকে কাজ করে এক্সপিরিয়েন্সটা কেমন? ব্রিলিয়েন্ট। মানে অফকোর্স এবার অপুদার সব থেকে মজা হচ্ছে যেটা আমি অপুদের সাথে শুধু ওইটা না, আমি 3-4টে কাজ করেছি। আমাদের জি5 এ কাঁটায় একটা করেছি লাস্ট একটা, তার আগেও আমরা ছবি করেছি। তো অপুদার থেকে আমি একটা জিনিস আমি নোটিস করেছিলাম, সে অপুদা কল টাইমের একটু আগে ঢোকে। সে কল টাইমের আগে ঢুকে তখন আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি, আমি আমার মতো করে নোটিস করেছিলাম ওটা, যে সেদিনের যা সিন আছে সেটাকে না আওড়ে নেয়, জেনে নেয়। ওটা কিন্তু প্রথম কল টাইমের আগে, হ্যাঁ, যে পুরো, কারণ ডেফিনেটলি বলবো শুটিং এ গিয়ে কেন, কারণ সে ডেলি সে হয়তো তখনই ট্রেন থেকে নেমেছে, সে হয়তো ফ্লাইট থেকে তখনই ল্যান্ড করেছে, বা ওরকম ভাবে হয় না সিনে ঢোকার মতো করে সে করে নিল, হি ইজ রেডি। টোডে বা শুটিং এর লোকজন ঢুকছে, অন্য অভিনেতারা ঢুকছে, মেকআপ চলছে, অপুদা ইজ হ্যাভিং ফান। এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, কি খাওয়া হবে, কি দুপুরে খাওয়া হবে, কি বিকেলে খাওয়া হবে, কোনো সিন নিয়ে আলোচনা নয়, কথা নয়। বাকিরা হয়তো আমরা ভাবছি যে কি বলবো না বলবো, বাট অ্যাকশন ক্যামেরা রোল, তারপর অপুদা সুইচ অফ করে যেটা অপুদা হয়ে যায়। সো দ্যাটস অপুদা ফর মি, কারণ আই হ্যাভ সিন হিম ডুইং দ্যাট, যে তার আগেই সে নিজেকে কতটা প্রিপেয়ার্ড করে রেখে সে কাজ শুরু করে। তো তার জন্য এই যে বললাম, যারা নিজের ক্রাফটটাকে বিশ্বাস করে, যে ক্রাফটটা যদি বজায় থাকে, পৃথিবীর যা ইচ্ছে যাই কিছু হয়ে যাক, কিচ্ছু ম্যাটার করে না।
এবং মানে আমি যেটা তোমার বিভিন্ন ইন্টারভিউ থেকেও একটা জিনিস দেখেছি যে অনেকে তোমাকে জিজ্ঞাসা করে তোমার লাইফ নিয়ে কখনো ট্রোল হয় না, যেটা সমস্ত অনেক অ্যাক্টরসদেরকে নিয়ে হয়। তো এটা কেন, মানে তুমি মানে পুরো পার্টি ঠার্টি থেকে তুমি আরো দূরে থাকো কেন? আরে দূরের ওই ব্যাপারটা, আরে বিষয়টা হচ্ছে কি, আমি না প্রথমত সোশ্যাল মিডিয়াটা আমি এখনো রপ্ত করতে পারিনি। আমি চেষ্টা করেছি, আমার ম্যানেজার আমি রেখেছিলাম, আমার বেশ টানা সত্যি। আর তারা যারা যারা আমার দুজন, আমার প্রথমে আমার একজন টানা প্রায় 1 বছর, শাইনি বলে একজন, শাইনি চিনবে সবাই তোমরা, খুব চেষ্টা করেছে। মানে তাদের তরফ থেকে তারা সব করেছে, আমি যদি এফর্ট না তাহলে তো তাদের দোষ নয়। এবার আমার কাছে না, আমি না ঠিক বুঝতে পারি না সোশ্যাল মিডিয়া বিষয়টা কি। আমার কাছে হচ্ছে তার মানে নিজের বিজ্ঞাপন করা। আমি যদি এক কথায় বলি, আমি আমার বিজ্ঞাপন করতেছি, আমি কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি বা কি কথা বলছি, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকলে লোকেরা আমার সম্পর্কে জানতে পারে। বা তোমার কাজের পোস্টে তো তুমি খুব একটা না, আমার তো পোস্ট করা তো দায়িত্ব, আমার তো কাজই না, আমি তো একজন অ্যাক্টর। আমাকে তুমি চেনো কি করে? অ্যাক্টিং দেখে। আমার অভিনয় আমার কাজের জন্য। তুমি নিশ্চয়ই আমার পাশে পাড়ায় থাকো না, রাইট? বা তুমি আমাকে আগে কোনোদিন মনে ভাবে মিট করো নি, অন্য আড্ডা? না না। তো আমি কাজটা করেছি, কাজটা করার পর এবার কে দেখবে কে দেখবে না, কোথায় যাবে কোথায় যাবে না, তারা কি রোস্ট করবে কি করবে না, ইট ইজ নট মাই কনসার্ন। প্রথমত আমি একজন পাবলিক ফিগার অলরেডি, আমি অলরেডি তাদের হাতে এই লাঠিটা তুলে দিচ্ছি আমাকে ঠিক ভুল বলবার জন্য। আমি তাকে দিয়েই, আমি তোমার ক্যামেরার সামনে এসেছি এটা করবার জন্য। আমি যখন বলি আমার কেন ভুল বলা হচ্ছে, আই ক্যানট সে দ্যাট, বিকজ আমি তাদেরকে এই পাওয়ারটা দিচ্ছি, ভালো যেরকম ভাবে বলা হয় সেইভাবে যেন খারাপটাও বলতে পারবে। বলার থেকেও ইউ হ্যাভ দ্য রাইট টু সে। এবার সোশ্যাল মিডিয়াতে এই যে নিজের বিজ্ঞাপন, এই যে আমি কি করেছি, কোথায় আছি, কি করছি, কারণ আমার প্রান্তিক ব্যানার্জির জীবনটা, এই যে অভিনয় বা তুমি যে কটা প্রশ্ন করছো, ইট ইজ জাস্ট দ্য 10% অফ মাই লাইফ। বাকি 90% আমার জীবনটা কেউ জানে না, আর কেউ জানার কথাও না। ঠিক ভুল আমি কি করি না, কারণ সেটা তো আমার জীবন, আমার অভিনেতার জন্য তুমি আমায় জানো, তুমি সেই সূত্রেই আমাকে চিনবে, জানবে। এবার আমার যদি মনে হয় তুমি আমাকে একটু বিয়ে বাড়িতে দেখো, তুমি আমাকে একটা পার্টিতে দেখো, তুমি তো তার জন্য তুমি আমার কিছু মানুষ যাদেরকে আমি চিনি না অনেস্টলি, মানে যাদেরকে আমি জানি না, তারা লাইক করবে বলে সেই ছবি, বা তারা কমেন্ট করবে বলে আমি এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের পৃথিবী, আমার রিয়েল ওয়ার্ল্ড আমার দারুণ লাগে। এই যে নাও এই তুমি সামনাসামনি বসে কথা বলছো, যখন পারিনি এখন কথা বলছো, আমার এইটা প্রেফার, আমি বুঝতে পারি, বাকিটা বুঝতে পারি না, তো আমি করি না। এবং মানে সোশ্যাল মিডিয়া থেকে তোমার মানে এবার অনেকে বলে যে ফলোয়ার্স এর জন্য একটা কাজ হয়, এটাও তো তোমার কাছে? হ্যাঁ, কমে যায় তো, কাজ প্রচুর কমে যায়, আরে বিরাট কাজ কমে যায়, অনেক কাজ পাই না, ইনফ্যাক্ট কাজ পেলেও টাকা কম পাই, কারণ তোমার রিচ নেই। অবভিয়াসলি কেন হবে না? এবার দেখো, আমি তো সেই রেসে তো আমি তাকে বোঝাতে যাবো না যে আমি কি। আজকে আমার ডর, আমি কি বা আমি তো এবার সেই ফলোয়ার্স বাড়ানোর জন্য, তো ফলোয়ার্স তো অনেকেরই আছে, রাইট? তো ধরো আমি বাড়িতে এটা খাচ্ছি, কেউ ভিডিও করে যে আমি খাচ্ছি, কেউ ভিডিও করে আমি সারাদিন কি রান্না করছি, কেউ ভিডিও করে যে আমি সারাদিন কেমন কাটাচ্ছি। এবার যে সারাদিন কেমন কাটাচ্ছি, এবার ধরো আমি এটা সারাদিন জানলার দিকে তাকিয়ে বসে আছি, আমার কোনো কাজ নেই, আমি জানলা থেকে, আমি দারুণ লাগবে বৃষ্টি পড়ছে, এবার সেইটাতে আমি না থেকে আমি সেটা একটা ভিডিও করলাম, ছবি তুললাম, ফোনে নিলাম, এডিট করলাম, পোস্ট করলাম, গান দিলাম, বোঝালাম, মোটামুটি একটা 1 ঘন্টার কাজ, তুমি এটা বোঝো, মিনিমাম একটা 1 ঘন্টার কাজ। এই 1 ঘন্টার কাজ যখন দিলাম আমি এই সময়টাতে বসে, বৃষ্টিটা থেমে গেছে, তারপর আমি ফিল করতে পারলাম না, বৃষ্টিটা চলে গেছে, ওই মুহূর্তটা চলে গেছে, যেটা তুমি কোথাও বন্ধুদের কোথাও গিয়ে এটা ছবি তুলে ফেললে, সবাই এটা কোথাও পার্টিতে গিয়ে, কোনো জায়গায় গিয়ে সবার আগে একটা সেলফি তুলে নেয়, একটা ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে কেউ খাবার এলে তার আগে ছবি তোলে। এবার আমার মনে হয় যে ওটা তো আমার আত্মার, আমি ছবিটা তুলে আমি লোকজনকে আমি কি দেখাতে চাইছি, মানে আমি কি প্রজেক্ট করছি, যে আমি দারুণ খাওয়া দাওয়া করি,
না আমি এখন এটা খেতে পেলাম, না আমি এরকম কখনো খাইনি, আমি এটা বুঝি না। এটা আমি তো খারাপ ভালোর বাইরে গিয়ে বলছি, এটা আমি বুঝি না, তো আমি করি না। তো এবং অনেকে জুতোর ফটো তোলে আমার, যে এরকম নিয়ে দুটো পা জুতোর ফটো। কিসের তোলে, আমি লিস্ট বার করতে পারলে তো ছেড়েই দাও। তো সবাই জানে আমরা সবটা দেখি, বুঝি, বলি, করি। তো এইটা আমার কাছে হয় না। তো আমি যখন ইনফ্যাক্ট যখন আমাদের কোনো কাজের জন্য প্রমোশন হয়, তো আমি যাই, অফকোর্স যাই। যখন ইন্টারভিউ হয়, আর আমি খুব একটা ইন্টারভিউ দিই না, হ্যাঁ হ্যাঁ, কারণ আমি বুঝতেই পারি না আমি কি বলবো। তুমি তো টোটাল আমারটা নিয়ে তোমার দুটো পডকাস্ট, হ্যাঁ হ্যাঁ, মগজমারি বলে একটা এটাও channel। ঠিক তোমার মতোই হয়েছে, মগজমারিটা ওই চলেছে আজকে কালকে পরশু তরশু। এবার জিনিসটা কি বলতো, আমি ভাবি যে আমি যদি আমার কথা বলি, কোনটা রিলেট করতে চাইবে লোকেরা কি সাজানো কথাগুলো রিলেট করতে চায়, যেটা না। শুনতে চাইছে, না যেটা বলবো সেটা করবার যেটা জন্য? বলবে সেটা তো মুখে বলো গো। যেটা বলবে। সবাই এটা মুখে বলে, সব সন্ধ্যেবেলা মাইক ধরলেই বলে শুভ সন্ধ্যা। না, আর মানে তোমার যে কাজগুলো তুমি এতদিন অবধি করছো, তো তোমার কাছে প্রিয় চরিত্র আমি জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি যদি বলি তোমার সব থেকে প্রিয় চরিত্র তুমি এতদিন যেগুলো করছো তার মধ্যে তুমি কোনটাকে রাখবে? অনেকগুলো আছে actually। অনেকগুলো, মানে সেরকম ভাবে বলতে গেলে অনেকগুলো। আমি একটা থিয়েটার করতাম অসমাপিতা বলে, সেখানে একটা আমি স্পাস্টিক ছেলের ক্যারেক্টার করতাম, সেটা আমার কাছে খুব প্রিয় ছিল। তারপর একটা চরিত্র ছিল যেটা আমি বলবো, ইনফ্যাক্ট হৃৎপিণ্ড যদি বলি, হৃৎপিণ্ডটা আমি বলবো না, এটা খুব বায়াস হয়ে বলবো, কারণ যেহেতু আমার স্ক্রিন প্রেজেন্স পেয়েছি, আমার পেছনে একটা গান হয়েছে, যেটা আমি সবসময় স্বপ্ন দেখি, যে একটা হয় না প্রত্যেকটা অভিনেতা হিরো হিরোইনের মনে হয় যে আমার একটা গান হোক, একটা লিরিক্স হোক, একটা ভালো হোক, সেটা আমি কখনো এরকম ভাবে পাইনি আর সাচ। তো সেই আমি হৃৎপিণ্ডতে পেয়েছি আমি। অ্যান্ড নেতাজি, আমি যখন এই শোটা এখন আমি করেছি, কারণ এই শোটা করতে করতে মানে ইট ওয়াজ ভেরি ক্লোজ টু মি, নেতাজি শোটা। তো নেতাজি, আড্ডা বলে একটা ছবি আছে, পারলে জি5-এ দেখো, আড্ডা। আড্ডা। আমরা অনেকেই আছি, আমি, ইন্দ্রাশিস, জিৎ, শ্যাম, সায়নী, বেনু কাকু। স্যাম মানে কি স্যাম ভট্টাচার্য? শ্যাম ভট্টাচার্য। আমরা যদি আমার একে বলো, আমাদের না ভট্টাচার্য সারনেমটা আমার মনে পড়ছে না এক্ষুনি এক্স্যাক্টলি। তারপর রনি, আমাদের বেনু কাকু, ইনফ্যাক্ট সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা সিন আছে ওখানে। পারলে সিনেমাটা, এটা আমি ইন্টারভিউতেই বললাম, এটা একটা বন্ধুদের ওপর গল্প, মানে খুবই একটা বন্ধুদের গল্প। একটি দেবায়ুষ বলে একজন ছেলে, একটি ছেলে এই একটাই ছবি করে, খুব কষ্ট করে সে করে এই একটা ছবি করেই পালিয়ে যায়, বাংলা ইন্ডাস্ট্রিতে আর কাজ করতে পারলো না সে। পারলে দেখো ছবিটা, দেখো তো, ওই ছবি আমার ওটাও খুব ভালো লেগেছে অ্যাজ আ ওয়ার্ক। তাহলে আজকে গিয়ে ওটা দেখবো আমি। তো তুমি জি বাংলা অরিজিনালসেও কাজ করেছো, একই আছে অপ্সরা, বা ওখানে নির্বাণ ধামের জোড়া ফুল। রাইট রাইট। তো মানে জি বাংলা অরিজিনালস এর কাজগুলো কিন্তু খুব ইউনিক, মানে একই আছে অপ্সরা, মানে সেটা তো খুবই একটা অন্য রকমের unique। গল্প একটা। হ্যাঁ, আবার নির্বাণ ধামের জোড়াখুন তোমার ক্যারেক্টারটা প্রথমে দেখাচ্ছে যে মুখোশ টুকোশ পরে, মানে মানে সাড়ে ঢালা আবার গায়ে, একটা হ্যাঁ। অন্যরকম। হ্যাঁ, তো মানে জি বাংলা অরিজিনালস এর কাজগুলো সিলেক্ট করার কারণটা? আবার ওই যে বললাম, সিলেক্ট নয় গো, সিলেক্ট না, মানে আমি আমার কাছে এসেছে কাজ, আমাকে বলে যে কাজ আছে, তুমি এটা করবে কি? গল্পটা তো তুমি আমার দেখো, চরিত্রটা তো তুমি দেখো। অফকোর্স দেখি। এবার এই চরিত্র আমার ভালো লেগেছে, দুটি চরিত্র ভালো লাগার মতো মনে হয়েছে। এবং হইচইতে তুমি যে ছোট ছোট মিনি সিরিজ যেগুলো হয়, ওই জামাই ওই একটা, হ্যাঁ, সানরাইজের একটা কি এটা হলো, ওটা কি হইচই থেকেই বলে? এবার দেখো এবার বিষয়টা হচ্ছে আমি না ঠিক জানি না ওটা কি, ওটা অফকোর্স হইচই থেকেই বলে, হইচই টিম থেকেই বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা স্পন্সর করছে সানরাইজ, মানে ওটা সানরাইজেরই মেনলি অ্যাড, একটা ছোট্ট করে, মানে সেটাই আমরা দেখি। এই কথাটা কিন্তু উনি বললেন, ঠিক আছে? এই কথাটা আমি বলেছিলাম যখন আমাকে বলা হয়েছে না এটা সানরাইজের অ্যাড না, এটা জাস্ট একটা 1 মিনিটের হইচই শর্টস।
তো আমি ওই 1 মিনিটের হচ্ছে শর্টস শুট করে এসেছি, গিয়ে দেখেছি ওটা আমি সানরাইজ। এই বলতে বলতে আমরা, এই নয় যে আমার এটা শোনার জন্য সানরাইজে বিরাট বিজ্ঞাপন বেরিয়ে যাবে সেটা নয়, বাট এটা আমিও শুনেছি যে ওটা শর্টস, ওটা ইট ওয়াজ নট অ্যান অ্যাড। হ্যাঁ, ওটা তো আমি দেখছি যে ওটা অ্যাডই দেখাচ্ছিল। ও আচ্ছা, তাই? সানরাইজের। হ্যাঁ, বাট আমি তো ওটা জানি, মানে আমার কাছে যেটুকুই মানে আমি জানি ইটস আ শর্টস। এবং আমরা দেখতে পেলাম দুদিন আগে উত্তরবঙ্গে একটা খুব ভয়াবহ কাণ্ড হলো। রাইট। তো সেটা নিয়ে তুমি কি বলবে, মানে উত্তরবঙ্গের এটা যে এখন যে অবস্থা এতটা খারাপ, এবং তুই জাম্প করে কোথা থেকে কোথায় চলে এলি? না আমি ঠিক আছে, অন্যরকম কেন বলছো বলো? আমি বলছি যে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে এরকম একটা পরিস্থিতি চলছে, সঙ্গে এখানে একটা কার্নিভেলেরও একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি। তো যেদিনকে উত্তরবঙ্গেই পরিস্থিতিটা হয়েছে সেদিনকেই আমাদের এখানে কার্নিভেলটা আমরা দেখতে পাচ্ছি। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তাদের মতো মন্তব্য রাখছে। তো তুমি সোশ্যাল মিডিয়া যেহেতু খুব কম অ্যাক্টিভ, তোমার থেকে কোনো মন্তব্য আমরা পাইনি, তো এটা নিয়ে তুমি যদি একটু বলো। আমরা মানুষেরা এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই, যেটা কিছু মানুষরা তার সুবিধাটা আরামসে তুলতে পারে। 1 বছর পিছিয়ে তুমি দেখো সৌম্যজিৎ, ঠিক 1 বছর, তখন আরজি করের ঘটনার জন্য আমরা ধর্মতলার ওখানে ধর্ণা দেওয়া হয়েছিল, তার ঠিক প্যারালাল রাস্তায় কার্নিভাল হয়েছিল। আমার মনে হয় না তখন তুমি বা কেউ এসে প্রশ্ন করেছিল। তো আজকে হয়তো অন্য সিচুয়েশন নিয়ে তোমাদের হয়তো মনে হচ্ছে কার্নিভালের সাথে তুলনা করে হয়তো জিজ্ঞেস করছে এখন, কিন্তু 1 বছর আগে প্রশ্নটা করলে পারতে না, তখন আমি শুরু করিনি। তুমি করোনি, কিন্তু যারা শুরুতে ছিল, শুরু করে ফেলেছিল, তারাও করেনি। তো এই তোমার প্রশ্নের উত্তর এটাই। হ্যাঁ, মানে মানে এইটা কি, মানে আমি বলতে চাইছি যে আরজি করের যে এটা যেটা হয়েছিল, সেটা কি তোমার ক্ষেত্রে কোনো একটা জায়গায় কি ভয় লেগেছিল যে আমি যে প্রতিবাদ করছি, আমার তো উল্টে আমার ইন্ডাস্ট্রির অনেক বড় বড় লোক আছে, আমি হয়তো কাজ পাবো না পরে, বা এরকম কি কিছু ভয় লেগেছিল? দেখো, আমাকে এমনি যে প্রচুর কাজ দিয়ে লোকেরা ঢেলে রেখেছে তা নয়, ঠিক আছে? না মানে যেটুকু মানে অনেস্টলি যা যেটুকুই করি না কেন, ঠিক আছে? তো এইটুকু শহর, যারা পলিটিক্সে আছে তারাই সিনেমায় আছে, যারা সিনেমায় আছে তারাই মার্কেটে আছে, যারা মার্কেটে আছে তারাই সিনেমা হল চালাচ্ছে। এটা ছোট্ট একটা শহর, ছোট্ট কিছু মানুষজনের আমরা আছি, আমরা একটা ব্যবসা চালাচ্ছি, ব্যবসা চলছে, একটা ইন্ডাস্ট্রি চলছে, সেটাকে ভালো মন্দ মিশিয়ে চলে। তো ভয় না লাগা তো অনেক পরে গো। ঠিক ভুলের কথা তো সুযোগ সুবিধে সময় থাকলে তো বলতে তো হবেই, তাই না? এই যেমন তোমাকে আমি বলছি যে 1 বছর আগে একটা, ওই সময় তো একটা ছিল, ওই সময় তো এরকম প্রশ্ন প্রয়োজন হয়তো ছিল, কিন্তু এবার এখানে ঠিক ভুলের বিচার তো এখন নেই, ওটা তো সময় কেটে গেছে। এই যে বললাম প্রথমেই, তাই শুরু করলাম উত্তরটা দিতে যে আমরা খুব তাড়াতাড়ি ভুলতে থাকি। এবং আমাদের এখানে মানে কলকাতায় তো বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন মর্মান্তিক ঘটনা হতেই থাকে। তো এবার সেটা রিকভারির কোনো জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে সেটা রিকভারি হবে, সেটা ভুল, সেটা আর হবে না, সেটা আবার নতুন করে কিছু, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো সেটা কেন পাচ্ছি না, তুমি যদি একটু বলো। কেন পাচ্ছি না বলে, তাহলে তো আমাকে তো আমার অন্য পদ দেব বসা উচিত ছিল। আমি তো সেটা নই যে আমি দাঁড়িয়ে বলতে পারবো যে ঘরে বসে মতামত সবাই আমরা রাখতে পারি, এরা হলে এরা মতো, ওরা হলে সেরা মতো। ক্যামেরার সামনে বসে আমরা অনেক মতামত রাখতে পারি, কিন্তু কতটা রাখার প্রয়োজন সেটা আমরা ভুলে যাই। এবার এটা নিয়ে মতামত তুমি চাইতেই পারো, আমি 4টে অনেক লম্বা তোমাকে লেকচার দিয়ে দারুণ কথা বলে 4টে প্রভাব দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি যে হাউ টু রান এভরিথিং, বাট আই স্টিল ক্যানট সে, যতক্ষণ আমি ওই জায়গায় আছি, আমি যদি নিজে হাতে কিছু করতে পারি, যেদিনকে নিজে হাতে করতে পারবো সেদিকে আমি প্রমিস করছি সমাজে তোমাকে ডেকে সবার আগে তোমায় বলবো আমি। এবং তুমি পলিটিক্যাল কোনো মানে পার্টিতে তুমি জয়েন করোনি, মানে যারা অভিনেতারা বলে যে পলিটিক্যালে কেন করতে হয়?
না মানে অনেকে করে তাহলে কি সবাই করতে হয়? এরকম ব্যাপার আছে? না, না, না। আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ মানে আমি বলছি এটা কারণ কি মানে না জয়েন করার কারণ আমি কারণ- পলিটিশিয়ান নই, কারণ আমি তো পলিটিক্স তো নয়, মানে আমি তো পলিটিক্স তো অন্য জিনিস, আমি তো অভিনয় করতে এসেছি, আমি তো এটা পুরো সম্পূর্ণ একটা অন্য আর্ট ফর্মে আছি। আমার অভিনয় ভালো লাগে, আমার গান বাজনা ভালো লাগে, আমি আতলামো করতে ভালো লাগে আমার, আমি এটাই করি, আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, আমার এটাই ভালো লাগে, আমি এটাই করি। আই এম নট আ পলিটিশিয়ান টু জাজ দ্যাট এন্ড টু সে দ্যাট। বাট ঠিক ভুলটা বুঝতে পারি, ঠিক ভুলটা যখন মনে হয় সেটা বলার অন্তত সাহসটা রাখি, সেইটুকুই করি আমি। এবং আজকে উত্তরবঙ্গের এই ঘটনাটা নিয়ে, উত্তরবঙ্গে নিয়ে মানে আমি পশ্চিমবঙ্গের কিছু বলছি না, আমি এই যে শুধু পার্টিকুলার এইটাতে এখন কি করা উচিত মানে আবারও তুমি সেই না, ঘুরে ফিরে না, না, আমি তুমি তোমার আমাকে কাছে একটা শুনতে চাইছি কি মানে- উত্তর শুনতে চাইছো তুমি আমাকে, মানে- যে আমি তোমাকে বলবো কিভাবে দেশ বাঁচাতে হবে? না, না, সেটা না, মানে আমি বলতে চাইছি যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত মানে উত্তরবঙ্গের মানুষদের পাশে বা তাদেরকে কিভাবে বিপদ থেকে একটা বাঁচানো, বা সেটাই আমি বলছি। তো মানে তোমার তরফ থেকে এই উত্তরটা আমি পেলাম না ঠিক মানে। বুঝতে পারছি তুমি সেটা বিভিন্ন ভাবে জিজ্ঞেস করছো, কিন্তু কি করা উচিত না, আমার এই, আমি সত্যি কথা বলছি, আমার এইটার জন্যই হয়তো আমি কোনো ইন্টারভিউ কোনো কিছু আমি যাই না, কারণ আমার পরামর্শ, আমি যেটাই বলি না কেন সেটা তোমার চ্যানেলের মানে চ্যানেলের থ্রু হয়তো অনেক মানুষেরা দেখবে, জাস্ট ইট ইজ মানে একটা ড্রপও তার এফেক্ট নয় সেটা এই পুরো বিষয়টাতে। তো সেই এফেক্টটা না করে আমি এখানে বসে পাঁচটা জ্ঞান দিয়ে আমি এটা পারি না করতে, আমি পারবো না এটা, মানে অ্যাকচুয়ালি আমি হয়তো বললে নানান কিছু বলা যায়, বাট আমি ডেফিনেটলি আমি অফ দ্য ক্যামেরা তোমার আমি বলে দেবো, ঠিক আছে, কিন্তু ক্যামেরায় বসে এই জ্ঞানগুলো আমি মনে হয় না দিতে পারবো। এবং তাহলে আমরা যদি একটু অভিনয়ের বিষয়ে যদি ফিরি, যেটা আমার জায়গা, তুমি সেটা নিয়ে বলতে পারো, আমি সবকিছু বলতে উত্তর দিতে পারবো। তো অভিনয়ের দিক থেকে তুমি যেটা বললে যে রোস্টিং জিনিসটা একটা কাজ যখন তুমি করছো তখন একটা লোকের ভালো বলারও অধিকার আছে, খারাপ বলারও অধিকার আছে, তাদের যেমন লেগেছে। তুমি যখন তোমার কাজ দেখো তখন কি তোমার কোনো জায়গায় গিয়ে মনে হয় যে এটা আমি ভুল করেছি বা এইটা আমার ঠিক লাগছে না? মানে কি কোন অ্যাসপেক্টে? আমি অভিনয়ের দিক থেকে বলছি, বা আমাদের expression। যে কটা দেখি সে কটাই ভুল লাগে। প্রথমত ভুলের থেকেও ঠিক হচ্ছে, দেখো এক্সপ্রেশন তো আছে 4টে থেকে 5টা, আমার মুখটা এটাই, আমি রেগে গেলে যেরকম লাগবে সেরকমই লাগবে তোমার দেখতে, এবার আমি হাসলে যেরকম দেখতে লাগবে এখন ক্যামেরা তো সেরকমই দেখবে। এবার বিষয় হচ্ছে আমাদের অভিনেতাদের কাজ হচ্ছে কোন সময় সেই এক্সপ্রেশন গুলোকে ইউজ করা, কোন সময় আমার এই এক্সপ্রেশন গুলো প্রয়োজন, আর শুধু এক্সপ্রেশন নয়, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পুরো গঠনটার প্রয়োজন। তো আমি এটা আমি অনেক জায়গায় আলোচনা করি, আমি জানি না কোনো ইন্টারভিউতে আমি এরকম ভাবে বলেছি কিনা, আমি জাস্ট মনে হওয়া থেকে বলছি যে যেহেতু তুমি বললে যে তোমার কোনোটা খারাপ, মানে মনে হয়েছে কিনা এটা অতটা ভালো না বা অতটা খারাপ না, এবার এটা আমার ব্যক্তিগত মনে হয় একদম, যে অভিনেতারা আর দ্য মোস্ট আনলাকি ইন ওয়ান ফর্ম, যে একমাত্র এই শিল্পর অংশটাতে যে অভিনয়ের জন্য, ধরো তুমি একটা সিনেমা দেখবে, আমি অভিনয় তো আমরা কোথায় দেখতে পাই, আমি অভিনয় আমরা সবাই করছি, উই আর জাস্ট গেট পেড ফর ইট, দ্যাটস ইট। বাট সিনেমা বা কোনো পর্দা ক্যামেরার সামনে যখন আমরা অভিনয় করি, থিয়েটার ইজ ডিফারেন্ট, ঠিক আছে, আমি ক্যামেরার কথা বলছি। থিয়েটারটা তো সকলের সামনে, থিয়েটার ইজ চুল থেকে নোক অব্দি তোমার প্রয়োজন, এন্ড তখনই প্রয়োজন। আমি টকিং অ্যাবাউট ক্যামেরা, যেটা নিয়ে আমরা কথা বলছি। এবারে ধরো আমি কোনো একটা সিন, আমি কিছুটা কথা, আমি তোমাদের কথা বলতে বলতে আমি তোমার দিকে চোখ তুলে তাকালাম, রাইট? এবার আমাদের ক্যামেরাম্যান সেই কোথা থেকে ক্যামেরাটা ধরেছে, ফার্স্ট পয়েন্ট, তোমার চোখটা ধরেছে না আমার চোখটা ধরেছে, ফার্স্ট পয়েন্ট। যাই চোখ ধরুক না কেন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর ওপরে মিউজিশিয়ান একটা বিজিএম বা মিউজিক ফেলবে,
রাইট? সেটা হতে পারে ভয়াবহ বা রোমান্টিক, সেটা মিউজিক। এইবার যে স্ক্রিপ্ট রাইটার সে ওখানে একটা সংলাপ দিয়েছে, সেই সংলাপের আর একটা, যে আমি জিজ্ঞেস করেছি তোমার, আমি ধর চোখটা তুলে আমি বলেছি তোমার নাম কি, এটা সংলাপ। তারপরে আমাকে যে মেকআপ করে, সে আমাকে মেকআপ করে আমার চুল দাড়ি একটু সাদা করেছে, আমার একটা উঁচু দাঁত করে দিয়েছে, একটা ভুল দুটো জয়েন করে দিয়েছে, আমার এখানে আঁচিল দিয়েছে বলে আমার মুখটা একটু ইয়াটা এরম হয়ে আছে। তারপর কস্টিউম হয়েছে, আমার কস্টিউম হলো। এইবার আমি যখন তুমি শটটা দেখলে, তারপর তুমি বুঝতে পারলে যে আমার চোখ তোলার কারণটা কি, রাইট? তাহলে আমার একটা এক্সপ্রেশনের জন্য কতজন দায়ী? অনেকগুলো জন, শুধু অনেক নয়, প্রত্যেকটা মানুষ। তো আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি তো প্রেজেন্ট করে যাব, এটা আমার কাজ, বাট আমাকে কিভাবে গ্রাস্প করা হবে সেটা আমার হাতে নয়। আজকে আমরা যে প্যারালালি আমরা সবসময় ভেবে এসেছি যে হিরো মানে চওড়া কাঁধ, চওড়া বুক, তার এরকম সিক্স প্যাক অ্যাবস। অ্যাট দ্য সেম টাইম সেই ইমেজটা ব্রেক করে সাউথের ধানুষ ইজ এ হিরো, যে পুরো স্ট্রাকচারালি ডিফারেন্ট। বিজয় সেতুপতি স্ট্রাকচারালি ডিফারেন্ট, রাইট? কেন তারা হিরো বলতো? সে কিন্তু লুঙ্গি আর শর্ট পরেই হাঁটছে, আমরা তাকে কিভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে পয়েন্ট। আমি তাকে কিভাবে নিচ্ছি বা সেটা দেখাচ্ছি, কিন্তু বিজয় সেতুপতি বা ধানুষ বা আমি নই, সেটা প্রত্যেকের দেখাচ্ছে আমাদের ডিওপি, আমাদের ডিরেক্টর, আমাদের লাইট, আমাদের মিউজিশিয়ান, আমাদের গান। আমাদের মিউজিক ইজ আ ব্যাকবোন। একটা ফাঁকা গলির শটে একটা মিউজিক বলে দেবে যে তুমি এটাতে ভয় পাবে না তোমার এক্সাইটিং লাগবে, যে টিং 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 আওয়াজ দেবো না আওয়াজ দেবো। তারপর তুমি দেখলে আমি দাঁড়িয়ে আছি গাড়ির সামনে, এবার তাহলে সেই অভিনেতা কি দারুণ দাঁড়িয়েছে, দারুণ লাগছে না, লাগছে দাঁড়িয়েছে অফকোর্স। এবার এট দ্য সেম টাইম দিস ইজ অ্যাক্টর্স। আমি এখান থেকে অ্যাক্টরদের গুড ব্যাড আমি বুঝতে পারি না, কারণ বিকজ আই ফিল যে এটার চোখ যে দেখছে সেটা প্রয়োজন বেশি। At the same time, we have actors like রবি ঘোষ, আমাদের উত্তম কুমার, আমাদের উৎপল দত্ত, ছবি বিশ্বাস, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, নওয়াজুদ্দিন সিদ্দিকী, ওম পুরী, অনুপম খের। Why they stand out? তুমি যদি কোনদিন দেখো, they perform বিটুইন দ্য লাইনস। তুমি যদি, আমি লাঞ্চ বক্স না কোনো একটা সিনেমায় আমি দেখছিলাম ইরফান খানের একটা সিচুয়েশন, যে দেখো সিচুয়েশনটা আমি জানি, সিনেমাটা দেখেছি বলে সিচুয়েশনটা জানি, যে একটা 10-15 বছর আগে বউ মারা গেছে, ও জীবনটা একা চলছে। আমি কোন এক্স্যাক্টলি সিনেমাটা, প্রবাবলি লাঞ্চ বক্স, বাট আই ডু নট নো, এক্ষুনি কনফার্ম বলতে পারছি না। তাকে, ওটা ইরফান খানের শট, ইরফান প্রবলেম কোথায় খাচ্ছে না কিছু একটা করছে, তাকে কেউ জিজ্ঞেস করে আপনার বিবিকা নাম কে থা? তো খেতে খেতে না, এবার নিশ্চয়ই তাহলে ওকে কস্টিউম দেওয়া হয়ে গেছে, লাইট দেওয়া হয়ে গেছে, ক্যামেরা দেওয়া সব হয়ে গেছে, এবার ডায়লগটা খালি বলবে বিবির নাম সে পূজা। হ্যাঁ, এবার অভিনেতা কোথায় আসছে? অভিনেতা আসছে ওইখানে, উনি যখন, এটা আমি বোঝানোর চেষ্টা করছি, আমি ওনাকে কপি করার নয়, ওনাকে বোঝানো। উনি যখন নামটা জিজ্ঞেস করলো না, উনি ইরফান খান, উনি নামটা বলবার আগে না উনি একটু পজ নিন, আর আমার চোখ আর মুখ দেখে না নেমে হলো যে এত বছর পর বউয়ের নামটা না গলা দিয়ে ঠোঁটে আসবে, ওটা একটা আনন্দ এলো না, ওনার না চোখটা ছলছলিয়ে গেল। ফ্র্যাকশন অফ সেকেন্ড, কিন্তু এটা কিন্তু বলছে 3-4 মিনিটের শর্ট দিচ্ছেন উনি, সেকেন্ডে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড নামটা মুখে এলো, পজ নিয়ে পূজা। এই যে অংশটা, এইটা অভিনেতা। এখানে আমরা ক্লাসিফাই করি who's good, bad, very good, thank you very much, and it is not he, মানে এটা হচ্ছে যে ওই চরিত্রটার মাংস নয়, চরিত্রটাকে আত্মা দেওয়াটা হচ্ছে অভিনেতার কাজ। তো আমি আমার যা কাজই দেখি না কেন, যেমনই দেখি না কেন, আমার নয় ভালো লাগবে যদি আমি প্রচন্ড নার্সিসিস্ট হই, আর আমার নয় খারাপ লাগবে, আমার কোনোটাই লাগে না, কারণ আমি তো জানি না ওটা নিয়ে কি হবে।
আমি মনিটর দেখে বুঝতে পারি না, কারণ মনিটর থেকে আমি হলে গিয়ে দেখবো বা আমি টিভিতে দেখবো, আমি তো দেখবোই সম্পূর্ণ অন্য জিনিস। হয়তো আমার রিয়াকশনে অন্য কারো ডায়লগ চলছে, হয়তো মন থেকে একটা রিয়াকশন দিয়েছি, আমার দারুণ লেগেছে শটটা দিয়ে, বাড়িতে এসে দারুণ লেগেছে, দারুণ ঘুমিয়েছি, কিন্তু যখন টেলিকাস্ট দেখছি বা আমি যখন এমনি আমার দেখছি, আমি গিয়ে দেখছি যে সেটা মানে আমার রিয়াকশনটার উপরে একটা অন্য কারোর সংলাপ করছে। হয়তো সেটা তোমাদের কাছে মানিয়েছে যারা দর্শক, বাট আমি একজন অভিনেতা জানি আমার রিয়াকশনটা ভুল। তো এখানে গুড ব্যাড ভেরি গুড এর বাইরে চলে যাই আমি। এবং তোমার কাছে আরেকটা, যে 14 ঘন্টা আমরা জানি চাকরির টাইম 14 ঘন্টা, এবং 14 ঘন্টায় সিনেমা বা সিরিয়াল, এখানে মানে মানে শুটিং টাইমও 14 ঘন্টা। তুমি কোনটাকে প্রেফার করো? আমি সারা দিন রাত 24 ঘন্টা প্রেফার করি। না মানে অভিনয় আর চাকরি? হ্যাঁ, চাকরি তো না, আমি তো চাকরি করিনি। আমি কি চাকরি করেছি? করিনি। আমি আমার বস। আমি কি কাজ করব কি করব না, কত টাকা নেব কত টাকা নেব না, আমি আমার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কি বলবো বা কি বলবো না, বা আমাকে কি করতে, আমার ফলোয়ার্স বাড়াতে কি হবে কি হবে না, বসটা কে? তুমি। চাকরিটা কে করে? চাকরিটা একজনের আন্ডারে। আমি কি কারো আন্ডার? না। আমি তো আমার। হ্যাঁ। I'm just a product. হুম। It's not I am also a product. My performance, the part which I know, which I practice is my product. I sell that. আমার তো আর কিছু সেল করার কিছু নেই মার্কেটে, আমি তো খালি অভিনয় করতে এসেছি এখানে। হ্যাঁ, সেটাই করছি। এবং দাদা আমি এবার দেখে নেবো। অ্যাবসলিউটলি দেখে নাও, একদম চেক করে নাও। তাহলে তুমি আমাকে একটা এই দিলে, একটা জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ। হরিবাবু কোথায়? ওই ঘরে ঘুমো। আচ্ছা, ওই ঘরে ঘুমোচ্ছে। তুমি তো সিরিয়াসলি চা কফি কিচ্ছু খেলে না? না না। আচ্ছা হরিদা, আর হয়ে এসছে জাস্ট আর কিছুক্ষণ হয়ে এসছে। বসো বসো বসো, এদিকে বসো। হ্যাঁ চলো। আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই এই কথাটা বলে, যেটা তুমি তোমার মতো করে বলবে, কারণ তোমাকে আমি এটা শুধু জিজ্ঞাসা করছি, কারণ তুমি যেহেতু স্ট্রাগল করে এসছো, তোমার ব্যাকগ্রাউন্ড। আমি স্ট্রাগল করে আসিনি, আমি খুব ইজিলি এসেছি, এবার স্ট্রাগল করছি। হ্যাঁ না, আমি বলছি ব্যাকগ্রাউন্ডে যেহেতু কেউ নেই। বাট এটা কেন বলতো স্ট্রাগল মনে হয় ভাই? এটা স্ট্রাগল নয়, এটা তোমরা, এটা একটা ভুল কনসেপ্টে সবাই কথা বলতে থাকে যে আমি তো ইন্ডাস্ট্রি নই, আমি এসেছি, তুমি কি করেছো? অ্যাকাউন্টস অনার্স। তুমি এটা কোনো সিএ ফার্মে যাবে, তুমি আগে সিএ ফার্ম করেছো? না। সিএ ফার্মটা তোমার না। তোমার ঠাকুরদার? না। তাহলে আচ্ছা, যে যদি কেউ একটা ব্যবসা করতে যায়, আমি যেটা শাড়ি ব্যবসা করি, আমি কি একদিন শাড়ি ব্যবসা করেছি? আমি তো নতুন বুঝতে হবে তোমার ব্যবসাটা হচ্ছে আমাকে। আরে ভাই, আউটসাইডার কেউ নয়। না, নেপোকিট বলে যে কথাটা আমরা শুনতে পাই, যেটা হিন্দিতে বেশি বলো। হ্যাঁ হ্যাঁ বলো। যে এর ছেলে বলে কাজ পেয়ে যাচ্ছে। তো এইটা কি তোমার কখনো সেটা মনে হয়? আমার মনে হয় কোনো 1% মনে হয় হিন্দি। অফকোর্স হিন্দিরা এখন আমাদের বাংলায় নেপোকিট কেউ আছে? না। কেউ আছে না? কেউ নেই। না আছে। আচ্ছা আচ্ছা, দু একজন আছে। ওই তো আমরা নেপোকিট বলবো না আমি সেটা। আমি যদি এখন বলি কৌশিকদার ছেলে বা শান্তিদার ছেলে, এরা কি পারফর্মার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু আমি শান্তিদার ইন্টারভিউ করেছিলাম, তো শান্তিদা আমাকে বলেছিলেন যে এখানে নেপোকিট বা অনেপোকিট বলে কোনো ব্যাপার না, কারণ ঋতব্রত মানে যারা বলছে নেপোকিট, ঋতব্রত ছোটবেলায় ক্লাস 2 থেকে অ্যাক্টিং করছে থিয়েটারে এত বছর ধরে, 20 বছর। আরেকটা কথা কি জানো তো, দেখো আমি এইটা কনসেপ্টের খুবই বাইরে দাঁড়িয়ে আছি। কেন? আজকে ধরো সব থেকে বড়, আমি এক্সাম্পল থেকে শুরু করছি কথাটা। আমি সব থেকে বড় নেপোকিট যদি আমি বলি এই মোমেন্টে, এই যত কনসেপ্টের জন্য, দ্যাট ইজ অভিষেক বচ্চন। রাইট? আমি যদি ওইভাবে ভাবি, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, মানে হি ইজ এ গুড অ্যাক্টর, সবকিছু ঠিক আছে, বাট ইজ হি প্রিভিলেজড? না, হি ইজ নট। হি ইজ সাফারিং। তুমি যেটা ভেবে দেখো, সে যতই ভালো অ্যাক্টিং করুক, যে আমি একটা কারোর ছেলে হয়ে বা কেউ আমার গডফাদার, কেউ আমায় পুশ করে, সে আমাকে একটা ছবি দিতে পারে, সে আমায় 2টো দিতে পারে, সে আমায় 3টে দিতে পারে। 4th ছবিটা দর্শক ডিসাইড করে যে কে করবে, প্রডিউসার্স নয়। কোনো নেপোকিট হতেই পারে না এটা যে তারা ডিসাইড করছে। তাহলে আজকে সব কটা ছেলে পুলে সব ইন্ডাস্ট্রি জুড়ে তারা সবাই সুপারস্টার হতো, তাই কি নয়? তো
তারা হয়তো তাদের প্রথম জার্নিটা হয়তো ইজি হয়ে গেছে, তারা বড় একে ধরো কোনো গায়কের বাড়ি থেকে একজন গায়ক যখন উঠছে, তারা বড় হচ্ছে বাড়িতে একটা ওরা অনুশীলনী চলছে, একটা হারমোনিয়াম বাজে, সকালবেলা তাল হয়, তারা বড় হচ্ছে অ্যাম্বিয়েন্সে। আজকে যে অভিনেতা যদি আজকে ধরো আহ, সত্যি আজকে আমি কার এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিয়ে বলতে ইচ্ছে করছে আর কি। আজকে যে নেপোকিট সবাইকে বলা হয়, আজকে শাহরুখ খানের বাড়ি কি হবে, শাহরুখ খানের বাড়ি নিচে সারাদিন ধরে সিনেমা নিয়ে হয়। আই এম শিওর আরিয়ান খান বড় হয়েছে এটা দেখতে দেখতে, এবং আরিয়ান খান নিজেও পরিচালনা এখন এবার চলে সে পরিচালনা এসছে। এবার না নেপোকিট বলে এরকম কিছু হয়, কিচ্ছু হয় না। কেউ যেন আড্ডা করে, কেউ না কেউ কাউকে রেফার করে, কেউ না কেউ কাউকে পুশ করে, কেউ না কাউকে চেষ্টা করে, সবাই সবাইকে হেল্প করছে। ভুল মানে একটা ভুল জিনিস নিয়ে মেতে ওঠা, এটা একটা কিছুই না, ভুল জিনিস। তো আমি প্রান্তিকে তোমাকে বলবো, তুমি লাস্টে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে হাতে সিগারেট নিয়ে, হ্যাঁ, প্রথমত সিগারেট খাবেন না, এটা আমরা সব জায়গায় বলি, কিন্তু আমি হাতে সিগারেট নিয়ে কথাটা বলছি। আজকে পুরো ইন্টারভিউটাতে আমি হয়তো একটা সিগারেট খেয়েছি, আবার একটা সিগারেট ধরালাম, উইচ ইজ অলসো কয়েকজনের কাছে হয়তো ইট ইজ ভেরি অফেন্সিভ, আই এগ্রি। কারণ সেইভাবেই আমরা বড় হয়েছি ভেবে, কিন্তু জাস্ট কিছুই না, যেদিন যেদিন থেকে আমাদের আশেপাশের দোকানপাটে বন্ধ হয়ে যাবে সিগারেট বিক্রি, সেদিন থেকে হয়তো সিগারেট খাওয়াটা, যদিও আমি এটা বোধহয় একটা শাহরুখ খানেরই একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, যাই হোক, তো এটা কথা না, বাট ডেফিনেটলি দর্শকের জন্য আমি বলার বলার সেরকম নয়, বাট আমি একটা জিনিস চাইবো, হয়তো অফকোর্স আপনারা তো আমাকে এই ফোনের থ্রুই দেখবেন, বাট আমি বলবো যে ফোন বা টিভি যদি ভেবে দেখেন, দুটোই হচ্ছে কালো স্ক্রিন, আমরা তাতে আলো দিই, তাতে আমরা চ্যানেল ঘোরাই বা আমরা সোয়াইপ করি, তো আমাদের ওপর ডিপেন্ড করে আমরা কোন পৃথিবীটা দেখবো বা কোন পৃথিবীটা বিশ্বাস করব। সেই অনুযায়ী আমাদের জেনারেশন জেনারেশন বড় হচ্ছে, আমরা গড়ে উঠছি, আমাদের শিক্ষাগত সবকিছু ইটস খুব সহজজাত ভাবে আমাদের হাতে নাগালে এসে গেছে, এটা মনে হচ্ছে, কিন্তু পৃথিবীটা সেটা নয়। আমি এটা জেনে বলছি, আমি প্রচুর ট্রাভেল করেছি, প্রচুর মানুষ মিশেছি, আমি এখনো তাই করি, আমি ডিরেক্ট ইন্টারাকশনে বিশ্বাস করি। চোখটা ওপর দিকে একটু তুলুন ফোনটা থেকে বা টিভি থেকে, দারুণ কিছু হচ্ছে না, কারণ বাইরেটা না ম্যাজিক হচ্ছে। ম্যাজিক যদি দেখতে চান, অ্যাটলিস্ট একবার মাথাটা তুলে দেখুন, পাশের মানুষটা, পাশের বাড়িটা, আকাশটা, বারান্দায় কটা পাখি এসে বসে, সামনে বাড়ির সামনে কটা গাছ আছে, ওই গাছে কোনো কাঠবেড়ালি থাকে কিনা, জানি খুব অযৌক্তিক লাগছে বিষয়গুলো, কিন্তু প্রয়োজন। আকাশে উঠে একবার চিলের দিকে তাকিয়ে থাকবেন। আমাকে একজন বলেছিল যে সবার চোখ খারাপ হয়ে যাচ্ছে, চশমা পড়ছে, তো সে বলছে যে আসলে মাসেল মেমোরিতে প্রবলেম। অ্যাকচুয়ালি কেন বলো তো, খুব দারুণ কথা বলেছিল। সে বলে যে ধরো তুমি যে আমার সামনে বসে আছো, তুমি তো আমার এইটুকু ফোকাস করছো, তুমি আবার সামনে ওই দেয়ালটা অব্দি ফোকাস করছো, আবার টিভি স্ক্রিন অব্দি ফোকাস, তুমি তো টিভি স্ক্রিনে যতই ডেপথ দেখা, তুমি তো ডেপথে ফোকাস করছো, তুমি তো টিভি স্ক্রিনে ফোকাস করছো, স্ক্রিনে ফোকাস করছি। তুমি ওটা করতে করতে তোমার মাসেলটা বুঝে যাচ্ছে যে এইটুকুই দেখতে হয়। আমি দূরের দূরের জিনিসটা কম দেখছো, কারণ তুমি তো ওটা দেখার চেষ্টা করোনি, কারণ তো শরীর তুমি জানে না যে ওটা দেখতে হয়, যেটা নিউজ হয় না সেটা শরীর খুব দারুণ সায়েন্স শরীরটা। তাই জন্য চোখের ডাক্তাররা সবসময় বলে দূরের জিনিসটা দেখার চেষ্টা করবে। আর অদ্ভুত ভালো প্র্যাকটিস হচ্ছে যে, যেটা আমি প্রচন্ড করার চেষ্টা করি, যদিও আমি চশমা পরে আছি, শুধু এটা ব্লু রে চশমা, পাওয়ার চশমা নয়, সে যে আকাশে চিল দেখা, আমার ফোকাসে প্রবলেম আছে আমার চোখে, ঠিক আছে, তো ফোকাসে আমি চিল দেখা, একটা পয়েন্টে বিশ্বাস করে 10 মিনিট পর চিলের গায়ের রঙও দেখতে পারবে। চোখে পাওয়ার আছে, আমাদের চোখ দেখতে পাই, তো মানে আমি পাওয়ারের জন্য বলছি না, আমার চোখটা তুলুন, আমাদের সবকটা ইন্দ্রিয় না নিস্তেজ হয়ে যাচ্ছে, মোবাইল থেকে যাবতীয় আমরা স্যাটিসফ্যাকশন নিয়ে নিচ্ছি, কিন্তু না, আমাদের 6-7টা এরকম ইন্দ্রিয় আছে, ওইগুলো প্রত্যেকটা উপভোগ করুন। জীবনটা ব্রিলিয়ান্ট, অপূর্ব সুন্দর, যদি প্রত্যেকটা ইন্দ্রিয় উপভোগ করে আপনি ফিল করতে পারেন। মোবাইলের ভেতরে নেই সেটা, স্ক্রিনের ভেতরে নেই, প্রয়োজনে ইউজ করুন, ডেফিনেটলি প্রয়োজনে ইউজ করুন,
কিন্তু ওটাকে জীবন করে ফেলবে না, এইটুকুই আমি বলতে পারি। এবং দাদা তুমি আরেকটা কথা বলো, এটা তোমার ফ্যান্সরা অনেকে জিজ্ঞাসা করে যে তুমি নিজেকে এত ফিট রাখো কি করে? আরে ফিট, আমি সত্যি ফিট। হ্যাঁ, মানে মেনটেন করো কি করে, মানে জিম বা এগুলো বা খাওয়া দাওয়া? আমি সব খাই, যেটা খাই চেষ্টা করি বাড়ির খাবার খেতে, যেমনই হোক, ভাত ডাল তরকারি। বাইরের খাবার খাই না তা নয়, অফকোর্স খেতে ভালো লাগে বাইরের খাবার, বিরিয়ানি খেতে দারুণ লাগে। খাই সব, হাঁটাহাঁটি করি, কারণ আমি তো এই মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকি না। পয়েন্ট হচ্ছে আমি বসে থাকি না। মানে তুমি এখানে আমার স্টুডিওতে এসেছো, তো এটা আমার স্টুডিও, এটা আমার ফিল্ম স্টুডিও। তো এখানে আমার ছোটখাটো কাজ হয়, আমার ফিল্ম প্রোডাকশন হয়, আমার স্ক্রিপ্ট রাইটিং হয়, ওইদিকে ল্যাপটপ আছে আমার সব। আমি ইনফ্যাক্ট আমি ডিজেও, আমি ডিজেইং করি, এটা অনেকেই জানে না যে আমি গোয়াতে আগে শোজ করতাম, কলকাতায় কোনোদিন করি। সো আমি ইনফ্যাক্ট এটা নতুন, এটা তোমার ইন্টারভিউতে বলছি, নতুন জিনিস যেটা আমি হয়তো প্রবাবলি অ্যাজ ডিজে প্রান্তিক তোমরা হয়তো নতুন ভাবে কোনো না কোনো সময় পেতেই পারো, খুবই রিসেন্টলি। তাও সেটা আমি আমার জন্য করছি, একটা মিউজিক কালচার করছি। গাছপালা পছন্দ করি, গাছ করছি, টপ করছি, ওপর নাম নিচে করছি। হরিপদ আছে, হরিপদ আছে আমার, যে সব সময় আমার সাথে একটা অ্যাক্টিভ করে রেখে দিয়েছে আমাকে। তো কনস্ট্যান্টলি মুভমেন্টে থাকি, ইটস নট অ্যাবাউট এনিথিং। আমি অতক্ষণ মানে মোবাইল মানেই তো বসে থাকা, মানে ইট ইজ না। সিনেমা টিনেমা যখন দেখো তখন তো আমি খুব সবসময়, অফকোর্স মানে আমি কি একদম বসছি না তা না, আমি সবসময় চাকা লাগিয়ে রেখে দিই সেটা নয়। তোমার দেখো সিনেমা সিরিজ এইগুলো আমি খুব রেয়ার দেখি, খুব রেয়ার দেখি। যখন খুব শুনি নিজে আমার দু তিনটে বন্ধুর দল আছে, আমার এক পাড়ার বন্ধুরা আছে আর আমার স্কুলের বন্ধুরা আছে, তারাই আমার ডান দিক, তারাই আমার বাঁ দিক, বুঝছো? তো তাদের মুখে যেমন একটু এদিক ওদিক শুনলাম, এটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, তো আমি তখন হয়তো দেখি। আমি আমার কলিগসদের যাদের সব যে হিরোদের সব নাম মেনশন করছি এখন, যাদের তাদের কাজ দেখি আমার দারুণ লাগে। তো এরকম যখন কাজ দেখি তখন দেখলাম, কিন্তু সেটা তো আমার কাজের জন্য দেখছি, এটা ভুলে গেলে হবে না। এটা কিন্তু যখন একটা আমার কাজ, আমি কিন্তু এটা এন্টারটেনমেন্টের জন্য দেখছি না। আমি বলছি যে সব তো মোবাইলে হয়ে গেছে। ওই তুমি প্রথম মনে হয় রোস্টিংটা কি, রোস্টিংটা নিয়ে কথা বলতে বলতে আমরা বোধহয় হলো না, রোস্টিংটা তুমি বলেছিলে, রোস্টিংটা তুমি বললে যে তোমার কাজ হলো তো লোক যদি খারাপ লাগে তো রোস্টিং করবে। আর ওই যে বললাম আগে ছিল পাড়ার রক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যেহেতু মোবাইল ফোনে হয়ে গেছে, ঘরে বসে হয়ে গেছে ব্যাপারটা। ঘরে বসে ওরম হয় না, বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলে মিট করতে হয়, দেখা করতে হয়, একসাথে ঘুরে বেড়াতে হয়, সেইটা। তো থ্যাংক ইউ প্রান্তিক দা, এবং থ্যাংক ইউ দর্শককেও, যে বা যারা ইন্টারভিউটা দেখছেন বা দেখবেন পরে, তারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকবেন। আর প্রান্তিকদের নতুন কাজ আসছে সেগুলো দেখবেন। তো থ্যাংক ইউ। না সব যে দেখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ওই আর কি, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।